ওয়েলকাম টু জিপিটি একাডেমি। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের তৃতীয় শ্রেণী 2026 তোমাদের আমেরিকান প্রশ্ন বিচিত্রার দ্বিতীয় পর্যায়ের মূল্যায়নে আজকে আমি তোমাদের গণিতের 7 নম্বর মডেল স্কুলের সম্পূর্ণ সমাধান করব। তো চলো আজকে আমরা 7 নম্বর মডেল স্কুলের প্রথম প্রশ্ন কী আছে দেখে নিই। প্রথম প্রশ্ন বলছে সঠিক উত্তরটি তলায় দাগ দাও। বলেছে প্রথম প্রশ্ন হচ্ছে, কোনো সংখ্যাকে 6 দিয়ে ভাগ করলে ভাগশেষ হতে পারে। দেখো 6 দিয়ে ভাগ করতে বলা হচ্ছে আমাদের, তাহলে 6 দিয়ে ভাগ করলে কোনো সংখ্যাকে, তাহলে 6 হচ্ছে এখানে ভাজক, 6 হচ্ছে ভাজক। আর ভাগশেষ বলছে, ভাগশেষ আমরা জানি যে ভাজকের থেকে ভাগশেষ ছোট হয়। তাহলে এমন একটা সংখ্যা আমাদের বের করতে হবে যেটা কিন্তু ভাজকের থেকে ছোট হতে পারে। সেটা হচ্ছে 9, 8 আর 5, এই তিনটির মধ্যে কোনটা হতে পারে? 5 হতে পারে। 5 হচ্ছে সেই সংখ্যা যা কিনা ভাজক 6 থেকে কী হয়? ছোটো হয়। তাহলে এখানে ভাগশেষ কোনটা হবে? 5 হবে। বুঝে গেছে? পরের প্রশ্ন দেখো যে 1 টাকা 20 পয়সা সমান কত পয়সা? এখানে পয়সা দিয়েছে 102 পয়সা, 120 পয়সা, 121 পয়সা। এর মধ্যে কোনটা সঠিক উত্তর হবে? আমরা জানি 1 টাকা সমান 100 পয়সা আর 20 পয়সা। 100 পয়সা 20 পয়সা সমান কত হচ্ছে? 120 পয়সা। কোনটা সঠিক উত্তর হবে? অপশন নম্বর আর সঠিক উত্তর হবে 120 পয়সা। পরের প্রশ্ন দেখো, গয় দিকের প্রশ্ন, বিজোড় সংখ্যা যুক্ত জোড় সংখ্যা সমান কী হতে পারে? যে বিজোড় সংখ্যা যুক্ত জোড় সংখ্যা সমান হবে জোড় সংখ্যা, বিজোড় সংখ্যা আর শূন্য। কোনটা হবে? আমরা জানি যে বিজোড় সংখ্যার সঙ্গে যদি জোড় সংখ্যা আমরা যোগ করি তাহলে সেক্ষেত্রে কী হবে? বিজোড় সংখ্যা হবে। কী সংখ্যা হবে? বিজোড় সংখ্যা। তাহলে অপশন নম্বর কোনটা সঠিক উত্তর হবে? অপশন নম্বর আর সঠিক উত্তর হবে বিজোড় সংখ্যা। পরের প্রশ্ন চলো, ঘয়ের দিকের প্রশ্ন, 17 থেকে 3 বিয়োগ করা যায় কতবার? 5 বার, 8 বার, 4 বার, কতবার? তাহলে 17 থেকে যদি আমরা 3 বিয়োগ করি, পরপর যদি আমরা বিয়োগ করি দেখি, তাহলে সেক্ষেত্রে আমরা দেখতে পাবো কি, প্রথমে আমরা বিয়োগ করব 17 থেকে আমরা প্রথমে 3 বিয়োগ করব। কত হচ্ছে? এখানে 4 হচ্ছে, 7 থেকে 3 বাদ দিলে কত হচ্ছে? 4 আর 1 14। আবার 14 থেকে 3 বাদ দাও, তাহলে 14 থেকে 3 বাদ দিলে কত হচ্ছে? 1 হচ্ছে আর 1 হচ্ছে। আবার 11 থেকে 3 বাদ দাও, কত হচ্ছে? তাহলে 11 থেকে 3 বাদ দিলে কত হচ্ছে? আমরা জানি 8, 8 3 11, কত হয়? 8 হয়। আবার 8 থেকে 3 বাদ দাও, কত হচ্ছে? তাহলে 8 থেকে 3 বাদ দিলে কত হয়? তাহলে 5 হয়। 5 3 8, 5। আবার 5 থেকে কত বাদ দাও? 5 থেকে আবার 3 বাদ দাও, কত হচ্ছে? 5 থেকে 3 বাদ দিলে কত হচ্ছে? 2 হচ্ছে। আর কিন্তু 2 থেকে তো 3 বাদ দেওয়া যায় না। এবার 17 থেকে কবার আমরা 3 বাদ দিয়েছি? 1 2 3 4 5। কবার হবে? 5 বার। তাহলে এখানে সঠিক উত্তরটা কত হবে? তাহলে 5 হবে। এখানে সঠিক উত্তরটা হবে তোমাদের ঘয়ের দিকের, ঘয়ের হচ্ছে ও হচ্ছে সঠিক উত্তর 5 বার। বুঝেছে? চলো পরের প্রশ্ন দেখি আমরা। মধ্যে প্রশ্ন, প্রদত্ত কোন সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য হবে? এখানে দেখতে পাচ্ছি 140, 161, 183। এর মধ্যে কোন সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য হবে? তাহলে বিভাজ্যতার নিয়ম কী আছে? আমরা জানি যে 3 দ্বারা বিভাজ্য হবে সেই সংখ্যা যে সংখ্যাগুলোকে আমরা শেষে 3 থাকবে বা 6 থাকবে, এই ধরনের সংখ্যা। দেখো প্রথমে আমরা দেখি যে প্রথমে কি আছে? 140। তাহলে 140, দেখো 140কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি তাহলে সেক্ষেত্রে কত হবে? 3 4 কত হচ্ছে? 12, কত নামলো? 2 নামলো আর 0, কত হচ্ছে? 3 6 কত হচ্ছে? 18, 1 8 কত হচ্ছে? 18, ভাগশেষ কত হচ্ছে? 2। আবার দেখো, আবার সহজে দেখো, আর কত আছে? 161। 161কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি তাহলে 3 5 কত হচ্ছে? 15, কত নামলো? 1 নামলো, কত হচ্ছে? 3 3 কত হচ্ছে? 9, কত হচ্ছে? শেষে ভাগশেষ 2 থাকছে। দেখো এর মধ্যে 140 আমরা যে ভাগ করলাম 3 দ্বারা বিভাজ্য নয়। 140 কিন্তু 3 দ্বারা বিভাজ্য নয়। 140 3 দ্বারা বিভাজ্য নয়। আর 161 দিয়ে যে ভাগ করলাম 3 দিয়ে, 161কে যে 3 দিয়ে ভাগ করলাম সেটাও কিন্তু 3 দ্বারা বিভাজ্য নয়, কেননা ভাগশেষ আছে। আবার দেখো শেষে আছে 183। 183 দিয়ে আমরা 3 দিয়ে ভাগ করি তাহলে কী হবে? তাহলে সেক্ষেত্রে তাহলে 3 6 কত হচ্ছে? 3 6 18, 1 8 18, আর 3 নামলো, 3 1 কত হচ্ছে? 3। এবার ভাগশেষ 0। তাহলে কোনটা সঠিক উত্তর হবে? 183। 183টা সঠিক উত্তর হবে। 183 সঠিক উত্তরটা হবে। এছাড়াও আর একটা সহজ উপায় হচ্ছে যে
কোনো সংখ্যা 3 দ্বারা বিভাজ্য হবে সেই সংখ্যাগুলো যে সংখ্যার অঙ্কগুলোকে যোগ করলে যোগফল 3 দ্বারা বিভাজ্য হবে। দেখো এখানে প্রথমে 140 আছে, তাই না? 140-এর কী অঙ্ক আছে? এগ আছে, 4 আছে, 0 আছে। তাহলে এই তিনটিকে আমরা যোগ করি, এগ আর 4 যোগ করলে 5 হচ্ছে, আর 0 যোগ করলে 5 হচ্ছে। 5 কিন্তু 3 দ্বারা বিভাজ্য হবে না। তাহলে তারপরে হচ্ছে 161 সংখ্যায় এই যে তিনটি অঙ্ক আছে, 1, 6 আর 1, এই তিনটি অঙ্ককে যোগ করি আমরা, তাহলে 6 আর 1 7, একে 8, 8 কিন্তু 3 দ্বারা বিভাজ্য হবে না, এটা হবে না। এরপরের অপশানটা দেখি 183 তিনটি অঙ্ক 1, 8 আর 3, এই তিনটিকে আমরা যোগ করি, তিনটি অঙ্ক যোগ করলে কত হবে? 8 আর 1 কত হবে? 9, 9 3 কত হচ্ছে? 12, 12 কিন্তু 3 দ্বারা বিভাজ্য হবে। সুতরাং হস্যইটা সঠিক উত্তর হবে। বুঝে গেছে? এটা হচ্ছে সবথেকে সহজ নিয়ম তোমাদের 3 দ্বারা বিভাজ্যতার নিয়ম। বুঝে গেছে? এবার পরের প্রশ্ন দেখি আমরা, 6 দাগের প্রশ্ন দেখাচ্ছে, আয়তক্ষেত্র আছে, তার মধ্যে দুটি কর্ণ অঙ্কন করা আছে। এই প্রদত্ত চিত্রটিতে ত্রিভুজের সংখ্যা হলো কটি? ত্রিভুজের সংখ্যা কতগুলো হবে? দেখো প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ভিতরে দেখো আয়তাকার চিত্রের ভিতরে যে ত্রিভুজগুলো আছে কটি আছে? 4টি আছে, মোট 4টি আছে। এই অংশটা নাও, এই কর্ণটা যদি ধরি আমরা, এই ক্ষেত্রে কত? দুটো কর্ণ পাচ্ছি, তাহলে 4 আর 2 কত হচ্ছে? 6। আবার এই কর্ণটা যদি ধরি তাহলে এই ক্ষেত্রে কত হচ্ছে? দুটি হচ্ছে, তাহলে 6 আর 2 কত হচ্ছে? 6 আর 2 হচ্ছে 8। কত হবে? অপশন নম্বর 8 হচ্ছে তোমাদের সঠিক উত্তর হবে 8। পরের প্রশ্ন কি আমরা 2 দেখে শূন্যস্থান পূরণ করো। প্রথম প্রশ্ন ক কি বলেছে? জোড় সংখ্যাগুলি কিগুলি সর্বদা ড্যাশ দ্বারা বিভাজ্য হবে? জোড় সংখ্যাগুলি সর্বদা 2 দ্বারা বিভাজ্য হবে। কি দ্বারা? 2 দ্বারা বিভাজ্য হবে। সমস্ত জোড় সংখ্যা 2 দ্বারা বিভাজ্য হবে। বুঝা গেছে? ক্ষয় দিকের প্রশ্ন দেখো, 8টি 9-এর যোগফল। 8টি 9-এর যোগফল মানে কি? 8-এর সঙ্গে 9 আমরা গুণ করে দেবো। 9 8 কত হবে? 9 8 72। এখানে সঠিক উত্তর কী হবে? 72 হবে। ঠিক আছে? পরের প্রশ্ন দেখি গয় দাগের প্রশ্ন। গয় দাগের প্রশ্ন কী বলা আছে? যে দুটি ক্রমিক বিজোড় সংখ্যার অন্তর সর্বদা ড্যাশ হয়। দুটি ক্রমিক বিজোড় সংখ্যার অন্তর সর্বদা কী হয় বলো তো? সর্বদা কেউ কত হবে? 2 হবে। দেখো দুটি ক্রমিক বিজোড় সংখ্যা, প্রথমে দেখো আমরা যদি 1 ধরি, 1, এরপরে বিজোড় সংখ্যা কিন্তু 3 হবে, আর এরপরে বিজোড় সংখ্যা কত হবে? 5। দুটি বিজোড় সংখ্যার অন্তর কত হয়? অন্তর মানে বিয়োগ কত হয়? 2 হয়। 3 থেকে 1 বাদ কত হচ্ছে? 2 হয়, আর 5 থেকে 3 বাদ কত হচ্ছে? 2 হবে। বুঝে গেছে? তাহলে ক্রমিক মানে পরপর বিজোড় সংখ্যা, পরপর বিজোড় সংখ্যার অন্তর কত হয়? 2 হয়। বুঝে গেছে? তাহলে দুটি ক্রমিক বিজোড় সংখ্যার অন্তর কত? সর্বদা কত? 2 হবে। বুঝে গেছে? 2 হবে। পরের প্রশ্ন দেখি আমরা, ঘয় দাগের প্রশ্ন। দেখো এটা একটা ষড়ভুজ আছে, প্রদত্ত চিত্রটিতে বাহুর সংখ্যা কত হবে? দেখো তাহলে 1টা 2টো 3টে 4টা 5টা 6টা, তাহলে 6টি হবে। 6টি বাহু, 6টি বাহু। বুঝেছে? 6টি বাহু হবে। পরের প্রশ্ন দেখি উমদের প্রশ্ন, এক অঙ্কের বৃহত্তম বিজোড় সংখ্যাটি হলো? এক অঙ্কের বৃহত্তম বিজোড় সংখ্যা কত হবে? আমরা জানি এক অঙ্কের বৃহত্তম বিজোড় সংখ্যা হবে 9। 9 এক অঙ্কের বৃহত্তম সংখ্যাটিও 9 হবে, আর 9 কিন্তু বিজোড় সংখ্যা। বুঝে গেছে? চলো পরের প্রশ্ন দেখি 3 দাগের প্রশ্ন, বিন্যাস করে লেখো। এখানে বলেছে কয়েক দাগের প্রশ্ন বলেছে যে তীর চিহ্নটা বিন্দু থেকে ডান দিকে গেছে, আর তীর চিহ্নটা বিন্দু থেকে নিচের দিকে এসছে, আর তীর চিহ্নটা বিন্দু থেকে বাম দিকে এসছে। এটা কিন্তু বিন্দু থেকে উপর দিকে হবে। বিন্দু থেকে কোন দিকে হবে? উপর দিকে হবে। বুঝে গেছে? চলো পরের প্রশ্ন দেখি আমরা। পরের প্রশ্ন দেখি ক্ষয় দাগের প্রশ্ন দেখো, তীর চিহ্নটা উপর দিকে আছে, নিচের দিকে আছে, উপর দিকে দুটো আছে, এবার নিচের দিকে কটা হবে? নিচের দিকেও দুটো হবে। বুঝে গেছে? চলো পরের প্রশ্ন দেখি আমরা। 4 দাগের প্রশ্ন, নিচের প্রশ্নগুলি যথাযথ সমাধান করে দেখাও। বলেছে 11 থেকে 20 এর মধ্যে জোড় সংখ্যাগুলি পরপর লেখো। তাহলে 11 কিন্তু জোড় সংখ্যা নয়, আর 20 কিন্তু জোড় সংখ্যা। বুঝে গেছে? তাহলে 11 থেকে 20 এর মধ্যে জোড় সংখ্যাগুলি আমরা যদি লিখি, প্রথমে হচ্ছে 12 পাচ্ছি, তারপরে হচ্ছে 14, তারপর হচ্ছে 16, তারপর হচ্ছে 18, তারপর হচ্ছে 20। বুঝে গেছে? এই কয়েকটি কিন্তু জোড় সংখ্যা। পরের প্রশ্ন চলো 5 দাগের প্রশ্ন, কোনো অঙ্কের ভাগফল 11, ভাগফল 21, ভাগফল হচ্ছে 21, ভাজক হচ্ছে 15, ভাগশেষ হচ্ছে 9। ভাগফল 21 ভাজক 15 আর ভাগশেষ 9 হলে ভাজ্য কত হবে নির্ণয় করো। তাহলে ভাজ্য বের করার নিয়ম হচ্ছে কি না, ভাগফল গণিতক ভাজক বা ভাজক গণিতক ভাগফল যুক্ত ভাগশেষ। আমরা ভাগফলের সঙ্গে ভাজক বা ভাজকের সঙ্গে ভাগফল গুণ করব, গুণ করে ভাগশেষ যা আছে সেটা যোগ করব। তাহলে কি হবে? তাহলে চলো করি আমরা। প্রথমে কি আছে? তাহলে ভাজ্য বের করার নিয়ম আমরা জানি কি, যে ভাজ্য সমান ভাজক গুণিতক ভাগফল যুক্ত ভাগশেষ।
তাহলে প্রথমে ভাজক আর ভাগফল গুণ করব। তাহলে ভাজক আর ভাগফল, ভাজক কত আছে এখানে, ভাজক আছে 15 আর ভাগফল কত আছে 21 আর যুক্ত ভাগশেষ কত আছে 9। তাহলে প্রথমে 15 আর 21 গুণ করব। তাহলে 15 21 যদি আমরা গুণ করি তাহলে সেক্ষেত্রে হবে কী হবে, 5 একে 5, 5 দুগুণে 10 আর একে 1, 1 দুগুণে 2, ঠিক আছে। এবার আমরা যোগ করব, 5 করতে 5, 1 আর 3, 315। 315 হচ্ছে, শেষে ভাগশেষ কত ছিল 9 ছিল, ভাগশেষ 9 আমরা যোগ করব। তো যোগ করলে 9 5 14 4 হাতে 1, 1 1 2 হচ্ছে আর 3 করতে 3, 324 কত হচ্ছে 324। তাহলে এর সঠিক উত্তরটা কত হচ্ছে, এর সঠিক উত্তর হচ্ছে 300। পরের প্রশ্ন কী বলা আছে, 6 দাগের প্রশ্ন দেখো, 6 দাগের প্রশ্ন, ভাগ করে ভাজ্য ভাজক ভাগফল ভাগশেষ নির্ণয় করো। তাহলে এখানে ভাগ করতে বলা আছে 812কে 8 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 812কে 8 দিয়ে ভাগ করলে সেক্ষেত্রে ভাজ্য ভাজক ভাগফল আর ভাগশেষ আমাদের নির্ণয় করতে হবে। তাহলে প্রথমে আমরা ভাগ করব কত না, এখানে বলেছে 812কে ভাগ করব কত দিয়ে 8 দিয়ে। তাহলে 8 একে 8 হচ্ছে, 1 নামলো, 8 শূন্যে 0 দাও, 1 নামাও আর 2 নামাও, কত হচ্ছে 12। তাহলে 8 দুগুণে 16 হচ্ছে, 8 একে 8 হচ্ছে, 12 থেকে 8 বাতিল কত হচ্ছে 4। আমরা কি পেলাম, তাহলে ভাজ্য পেলাম কত, ভাজ্য সমান 812। ভাজক কত আছে, ভাজক সমান কত হয়, ভাজক সমান 8। ভাগফল কত হয়, ভাগফল সমান কত হচ্ছে 101। আর ভাগশেষ কত হচ্ছে, ভাগশেষ হচ্ছে সমান কত হচ্ছে 4, ভাগশেষ 4। তাহলে এই ক্ষেত্রে আমরা আমাদের উত্তরটা বেরিয়ে গেছে। আমাদের বলা হয়েছিল যে ভাজ্য কত 812, ভাজক কত 8, ভাগফল কত হচ্ছে 101 আর ভাগশেষ কত হচ্ছে, ভাগফল 101, ভাগশেষ হচ্ছে 4, ঠিক আছে। চলো পরের প্রশ্ন দেখি আমরা। তাহলে পরের প্রশ্ন বলা হচ্ছে, দেখো 7 দাগের প্রশ্ন, যে 705টি পেয়ারা 7টি বস্তায় সমান সংখ্যায় রাখলে প্রত্যেক বস্তায় কতগুলি করে পেয়ারা রাখা যাবে। তাহলে 705টি পেয়ারা কিন্তু 7টি বস্তায় রাখবো। তাহলে এক্ষেত্রে কী করব, ভাগ করব। তাহলে 705কে আমরা 7 দিয়ে ভাগ করব, কত 7 দিয়ে, 7 একে 7, 0 নামলো, 7 শূন্যে 0, এরপর 5 নামলো, আবার 7 শূন্য কত হবে 0, কত ভাগশেষ হচ্ছে 5। তাহলে কত হলো, আমরা কি পেলাম, আমরা কতগুলি বস্তা রাখতে পারি, 100টি, প্রায় 100টি বস্তায় রাখতে পারি। তাহলে উত্তর কত হবে, তাহলে প্রত্যেক বস্তায়, তাহলে অতএব আমরা লিখতে পারি যে অতএব প্রত্যেক বস্তায় 100টি করে পেয়ারা রাখা যাবে, বুঝেছে। চলো পরের প্রশ্ন দেখি আমরা। পরের প্রশ্ন কী বলা আছে, 8 দিকের প্রশ্ন কী বলা আছে, দীপু বাজার থেকে 18 জোড়া পেন কিনে আনলো। 18 জোড়া, আমরা জানি 1 জোড়া সমান 2টি, এখানে 18 জোড়া মানে কতগুলো হবে, 18 দুগুণে 36টি পেন। তার মধ্যে 7 জোড়া পেন সে তার বোনকে দিয়ে দিল, তার কাছে আর কটি পেন আছে। তাহলে 18 জোড়া পেন মানে কতগুলো পেন হবে, তাহলে 18 জোড়া পেন মানে আমরা জানি 36টি পেন। কীভাবে করব, যে 1 জোড়া যদি 2টো হয় তাহলে 18 জোড়া কত হবে, তাহলে 18 জোড়া পেন মানে 18 জোড়া পেন সমান কটি হবে, সমান 18 গুণিতক 2 সমান 18 দুগুণে 36টি। আর 7 জোড়া পেন মানে কত হবে, 7 জোড়া পেন সমান 7 গুণিতক 2, তাহলে কত হচ্ছে 7 দুগুণে 14টি পেন। তাহলে বোনকে দিয়েছে কতগুলো পেন, 14টি পেন দিয়েছে। তাহলে তার কাছে আর কটি পেন আছে, তাহলে 36 থেকে আমরা 14 বাদ দেব, তাহলে কত হবে 6 থেকে 4 বাদ কত হচ্ছে 2 আর 3 থেকে 1 বাদ কত হবে 2, 22টি। তাহলে সে বোনকে কতগুলো দিয়েছে, সে বোনকে কিন্তু কত 22টি পেন, না তার কাছে আর 22টি পেন আছে। বোনকে 14টি পেন দেওয়ার পর তার কাছে আর কটি পেন আছে, 22টি পেন আছে। তাহলে অতএব আমরা লিখতে পারি, অতএব তার কাছে আর 22টি পেন রইল, বোঝা গেছে। চলো পরের প্রশ্ন দেখি। পরের প্রশ্ন 9 দাগের প্রশ্ন দেখো,
তোমার কাছে মোট 90 টাকা 50 পয়সা আছে। তোমার কাছে কত আছে? 90 টাকা 50 পয়সা আছে। তুমি বাজারে গিয়ে 32 টাকা দিয়ে একটি খাতা, 3 টাকা 50 পয়সা দিয়ে একটি পেন্সিল ও 12 টাকা 50 পয়সা দিয়ে একটি পেন কিনলে। তোমার কাছে আর কত টাকা আছে? তাহলে আমি বাজারে 90 টাকা 50 পয়সা নিয়ে গেছি। বাজারে গিয়ে কী কী কিনলাম, যে কটি জিনিস কিনলাম সেই সব কটি জিনিস আমরা প্রথমে যোগ করব। যোগ করার পর যে মোট কত টাকা নিয়ে বাজার গিয়েছিলাম তার থেকে আমরা বাদ দিয়ে দেবো। বাদ দিলে যে আমার কাছে আর কত টাকা অবশিষ্ট থাকবে সেটা আমরা বের করতে পারবো। তাহলে প্রথমে বাজার গিয়ে আমরা কী কী জিনিস কিনেছি, চলো প্রথমে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাজার গিয়ে প্রথমে আমরা কিনেছি খাতা। প্রথমে আমি কিনেছি খাতা, কিনেছি কত টাকা দিয়ে? খাতা কিনেছি 32 টাকা দিয়ে। কত হবে? 32 টাকা দিয়ে খাতা কিনেছি। তারপরে কিনেছি কি, যে পেন্সিল কিনেছি। পেন্সিল কিনেছি কত টাকা দিয়ে? পেন্সিল কিনেছি 12 টাকা 50 পয়সা দিয়ে। 12 টাকা 50 পয়সা দিয়ে পেন্সিল কিনেছি। আর না, পেন্সিল কিনেছি 3 টাকা দিয়ে, এখানে 3 টাকা 3 টাকা 3 টাকা 50 পয়সা দিয়ে পেন্সিল কিনেছি 3 টাকা, এটা কিন্তু 3 টাকা, বোঝা গেছে? আর এরপর পেন কিনেছি ক টাকা দিয়ে? পেন কিনেছি 12 টাকা 50 পয়সা দিয়ে। পেন কিনেছি কত হবে? 12 টাকা 50 পয়সা দিয়ে আমরা পেন কিনেছি। খাতা কিনেছি ক টাকা দিয়ে? 32 টাকা। পেন্সিল কিনেছি 3 টাকা 50 পয়সা। আর পেন কিনেছি 12 টাকা 50 পয়সা, ঠিক আছে? তাহলে এখানে খাতায় দেখতে পাচ্ছি যে পয়সা নেই, মানে আমরা 0 পয়সা লিখে দিতে পারি, বুঝেছে? এবার সবগুলো কী কী জিনিস কিনেছি বাজারে সবগুলো কিন্তু আমরা কী করব? যোগ করব। তাহলে এই ক্ষেত্রে 50 50 100 অর্থাৎ 0 করতে 0, 5 করতে 0, হাত থাকলো 1 অর্থাৎ 100 পয়সা সমান 1 টাকা। এখানে আমরা 1 টাকা যোগ করব। তাহলে যোগ করলে কত হবে? 3 2 5 6 7 একে 8, 8 করতে 8 আর 3 আর 1 কত হবে? 4, 48 টাকা 00 পয়সা খরচ করেছি এই টাকাতে, অর্থাৎ 48 টাকা খরচ করেছি। আমি বাজারে গিয়ে খাতা, পেন্সিল আর পেন মোট কত টাকা খরচ করেছি? মোট খরচ করেছি কত টাকা? 48 টাকা খরচ করেছি, বুঝেছে? এবার অবশিষ্ট কত টাকা পড়ে থাকবে আমার কাছে? যে অবশিষ্ট আমার কাছে কত টাকা পড়ে থাকবে, এবার কি করব? যে অবশিষ্ট টাকার পরিমাণ আমরা বের করতে হলে বাজারে যে মোট টাকা নিয়েছিলাম 90 টাকা 50 পয়সা, তার থেকে আমরা বাদ দেব 90 টাকা 50 পয়সা থেকে আমরা কত টাকা বাদ দেব? 48 টাকা 00 পয়সা বাদ দেব। তাহলে কত হবে? এবার 0 করতে 0, 5 থেকে 0 বাদ দিলে 5 পয়সা। তারপর এখানে 0 থেকে, অর্থাৎ 0 থেকে 8 বাদ যায়নি, 1 ধার করো, তাহলে 10 থেকে 8 বাদ কত হচ্ছে? 2। আর এখানে আছে 8 থেকে 4 বাদ কত হচ্ছে? 4, 42 টাকা 50 পয়সা পড়ে আছে। এবার আমি লিখতে পারি যে আমার কাছে আর, অতএব আমার কাছে আর 42 টাকা 50 পয়সা অবশিষ্ট রইল, বুঝেছে? চলো পরের প্রশ্ন দেখি। পরের প্রশ্ন কী বলা আছে? পরের প্রশ্ন দেখো, বৃক্ষরোপণ অনুষ্ঠানে 365 চারা গাছ পাড়ায় নিয়ে আসা হয়েছে। প্রত্যেককে 9টি করে চারা গাছ পাড়ায় লাগানোর পর বাকি 9টি চারা গাছের থেকে কম চারা গাছগুলি স্কুলের মাঠে লাগানো হলো। পাড়ায় কতজন চারা গাছ লাগিয়েছিল? স্কুলের মাঠে আর কতগুলি চারা গাছ লাগানো হলো? তাহলে প্রথমে বলা হচ্ছে কি, দেখো বৃক্ষরোপণ অনুষ্ঠানে 365টি চারা গাছ পাড়ায় নিয়ে আসা হয়েছে। কতটি? না, 365টি চারা গাছ নিয়ে আসা হয়েছে। প্রত্যেককে 9টি করে চারা গাছ পাড়ায় লাগানোর পর বাকি 9টি চারা গাছ থেকে কম চারা গাছগুলি স্কুলের মাঠে লাগানো হলো, বোঝা গেছে? এক্ষেত্রে আমরা কি করব? 365কে আমরা 9 দিয়ে ভাগ করব, আর ভাগশেষ যা থাকবে সেটা হবে 9টি চারা গাছের থেকে কম চারা গাছগুলি স্কুলের মাঠে লাগানো হবে, অর্থাৎ এটা হবে ভাগশেষ। অর্থাৎ ভাগশেষ কী হবে? যে পাড়ায় কতজন চারা গাছ লাগিয়েছিল এটা আমরা ভাগ করলে ভাগফলটাই হবে সেটা, আর ভাগশেষ যেটা থাকবে সেটা হচ্ছে স্কুলের মাঠে ততগুলি চারা গাছ লাগানো হবে। তাহলে প্রথমে আমরা ভাগ করব কত? 365কে আমরা কি করব? 365কে আমরা 9 দিয়ে ভাগ করব। 365
ভাজিতক 9 কত হবে? 9 4 36 কত নামলো? 5 নামলো। আর 9 0 0 5 নামো, ভাগশেষ 5। তাহলে অতএব আমরা লিখতে পারি, অতএব পাড়ায় কত হচ্ছে? 40টি পাড়ায় 40টি চারা গাছ লাগিয়েছিল এবং স্কুলের মাঠে 5টি, ভাগশেষটা হবে 9 কম হবে, ভাগশেষ হচ্ছে 5, এই 5টি চারা গাছ লাগানো হলো। চলো, তাহলে এই গেল তোমাদের তৃতীয় শ্রেণীর 2026 তোমাদের রায়মার্টিন প্রশ্ন বিচিত্রার দ্বিতীয় পর্যায়ক্রম মূল্যায়নে তোমাদের গণিতের আজকের আমি তোমাদের 7 নম্বর মডেল স্কুলটা সম্পূর্ণ সমাধান করলাম। তো আজকের আমি তোমাদের এই পর্যন্ত মোট 7টি মডেল স্কুল সম্পূর্ণ সমাধান করে দিয়েছি। এই 7টি মডেল স্কুল বা পূর্বে যে 6টি মডেল স্কুল করেছি সেই সমস্ত ভিডিওর লিঙ্কগুলো আমি আমার এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো, সেগুলো তোমরা অবশ্যই দেখো। তো আজকের আমি 7 নম্বর মডেল স্কুল সম্পূর্ণ সমাধান করে দিয়েছি। এরপরে ক্লাসে আমি তোমাদের জন্য 8 নম্বর মডেল স্কুলটা সম্পূর্ণ সমাধান করে নিয়ে আসবো। তো আজকে এই পর্যন্ত, তোমাদের সঙ্গে দেখা হবে আমার পরের ভিডিওতে।